সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় সারা দেশে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। রংপুরে পুলিশের করা মামলায় বিএনপি জামাতের 20 জন সহ মোট 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গেল 6 দিনে গ্রেফতারের সংখ্যা 120 জনে দাঁড়িয়েছে। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এই ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাবো। তাতে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। আবার বললাম যে আবার কতগুলো রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিনেতা, অভিনেত্রী সহ দেশের ক্রিকেটাররাও। দেশ জুড়ে সাম্প্রতিক নাশকতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে। অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে মামলাটি 1 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেন আদালত। যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই দেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনারা এত সময় শিরোনাম দেখছিলেন, এখন আপনাদের মাঝে আলোচনা করব বিস্তারিত। দর্শক, আপনারা খুবই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দর্শক, আপনাদের দেখাতে চলেছি দীর্ঘ 6টা দিন ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের আপডেট খবর। দর্শক, বাংলাদেশ ঘিরে চলছিল কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে পুরো বাংলাদেশ তোলপাড় চলছিল। এই আন্দোলনকে ঘিরে বর্তমান সরকার তিনি বাংলাদেশে সশস্ত্র বাহিনী নামিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কারফিউ জারি করেছেন। দর্শক, এই কোটা সংস্কার আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়েছেন। দর্শক, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি। দর্শক, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। অভিনেতা, অভিনেত্রী সহ দেশের ক্রিকেটাররাও। তবে এবার সেই ইস্যুতে একাত্মতা প্রকাশ করেছেন অন্য দেশের তারকারাও। সম্প্রতি কোটা ইস্যুতে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের তারকারাও। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। চলমান কোটা সংস্কার আন্দোলন দিনে দিনে ভয়াবহ রূপ ধারণ করেছে সারা দেশে। শিক্ষার্থীদের এক দফা দাবি আদায়ে রাস্তায় নামা শিক্ষার্থীদের রক্তে ভিজেছে রাজপথ। শিক্ষার্থীদের সমর্থনে স্ট্যাটাস দিয়েছেন অনেক তারকারাও। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন এখন কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। চলমান এই কোটা সংস্কার আন্দোলনের খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারানো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন তারকা শিল্পী। আন্দোলনকারীদের পক্ষে সমর্থন জানিয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ী এবং অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। সামাজিক মাধ্যমে নিজেদের সংহতি জানিয়ে এই তারকারা আবু সাঈদের প্রতিবাদী ছবি শেয়ার করেছেন। সাহসিকতার সঙ্গে পুলিশের সামনে দাঁড়িয়ে চলমান আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। রাজধানী ঢাকায় বারুদে গন্ধে আটকে উঠেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 1 মাস হলো আমি নিজের দেশে নেই। যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না, আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর যাদবপুর আমার হৃদয়ের খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলো কেমন একরকম আকাশের মেঘগুলো, কেবল আজ ওখানে বারুদের গন্ধ। আজ অস্থির লাগছে, আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে, অনেকটা দূরে আছে, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো, সেই আমাদের আলো। আলো হোক, ভালো হোক সকলের। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনিন্দ্য চ্যাটার্জি, জনপ্রিয় বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গায়ক গীতিকার তিনি। সাম্প্রতিক সময়ে স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে মূলধারার বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান রচনা করেছেন তিনি। আবু সাঈদের ছবি শেয়ার করে ক্ষুদিরাম বসুর কবিতা ক্যাপশন দিয়েছেন অনিন্দ্য। তিনি লিখেছেন, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে।
2000 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ী। এরপরও নানা সময় গানের সুবাদে এপার বাংলায় এসেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্তক্ষরণে হৃদয় পড়ছে সাহানারও। সামাজিক মাধ্যমে আবু সাঈদের প্রতিবাদী ছবি শেয়ার করে সাহানা লিখেছেন, মৃত্যুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় 69 সালের শহীদ শিক্ষক শামসুজ্জোহার কথা লিখেছেন আবু সাঈদ। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। 69-এর গণ অভ্যুত্থানে পাকিস্তানি সেনার বন্দুকের গুলি থেকে ছাত্রদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তিনি। আবু সাঈদ লিখেছিলেন, স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। আপনার সমসাময়িক যারা ছিল সকলেই মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আবু সাঈদ শুধু নন, গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ বলছে, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা সারা দেশে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। রংপুরে পুলিশের করা মামলায় বিএনপি জামাতের 20 জন সহ মোট 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গেল 6 দিনে গ্রেফতারের সংখ্যা 120 জনে দাঁড়িয়েছে। এদিকে কুমিল্লা নাশকতায় 5টি মামলায় 10,000-এর বেশি মানুষকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার 115 জন। নারায়ণগঞ্জে 107, পাবনায় 34, নওগাঁয় 21, মাদারীপুরে 20, সাতক্ষীরায় 20, লক্ষ্মীপুরে 17, গাইবান্ধায় 15 ও চাঁদপুরে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করি, তার রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিবেচনা করি না। আমাদের লক্ষ্য একটাই, শুধুমাত্র যারা জড়িত, যারা দুষ্কৃতকারী, যারা সন্ত্রাসী, যারা এই ঘৃণ্যতম কাজটি করেছে তাদেরকে আইনের আমলে আনা। দেশ জুড়ে সাম্প্রতিক নাশকতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশঙ্কা ছিল এ ধরনের একটা আঘাত আসবে। কোটা বিরোধী আন্দোলনে কেউ নিহত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট 2টি লাশ পড়ার খবর কিভাবে জানলো সেই প্রশ্ন রেখেছেন তিনি। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এডিটর্স গিল্ডের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী এ প্রশ্ন করেন। টানা সহিংসতা ঠেকাতে জারি করা কারফিউ শিথিলের পর বুধবার সীমিত পরিসরে খুলেছে অফিস আদালত, চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। এমন প্রেক্ষাপটে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সামনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ঢাকাকে চারপাশ থেকে ঘিরে নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। এই নাশকতা শুধু বিএনপি জামাতের নাকি আছে আরো বড় কোনো ষড়যন্ত্র, সেই প্রশ্ন সামনে আনেন আওয়ামী লীগ সভাপতি। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? সে সঙ্গে যারা বেছে বেছে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো ধ্বংস করেছে তাদের প্রতিহত করতে সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা, মা, ভাই, বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। যতক্ষণ তার প্রাণ আছে দেশের মানুষের জন্য কাজ করে যাবেন বলেও জানান প্রধানমন্ত্রী। কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। আবার বললাম যে আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। সাম্প্রতিক টানা সহিংসতার পেছনে কারা রয়েছে তা খুঁজে দেখতে এবং ইন্টারনেট ব্যবহার করে ছড়িয়ে দেয়া গুজব প্রতিরোধে গণমাধ্যমকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মানুষকে সচেতন করতে গণমাধ্যমের দায়িত্বের কথাও মনে করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় কার্যক্রম বাতিল চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে মামলাটি 1 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেন আদালত। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের যৌথ বেঞ্চ এই আদেশ দেন।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। 3 দিন শুনানি করে সেই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এছাড়াও মামলাটির বিচার কাজ 1 বছরের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারিক আদালতকে। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত বলেন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। কোর্ট বলেছে অপরাধের প্রাথমিক সত্যতা আছে, অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, তবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণীত হবে এবং ডিএফআইয়ের কোনো স্যাংশন লাগবে না। দুদক যে স্যাংশনটা দিয়েছে দ্যাট ইজ এনাফ। প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে, তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে এবং সাক্ষী সাবুদের মাধ্যমে এটার সত্যতা নিশ্চিত করা হবে। যদিও ডক্টর ইউনুসের আইনজীবীর দাবি অভিযোগের কোনো সত্যতা নেই, হয়রানি করতেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই মামলা। 437 কোটি টাকা দেওয়ার পর ওই টাকাতে হাত দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনুস বা গ্রামীণ টেলিকমের নাই, কারণ ওই টাকা হয়ে গেছে একটি ভিন্ন অ্যাকাউন্ট। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। সুতরাং তিনি এই দেশের যে আইন আছে, আইন শ্রদ্ধাশীল এবং আইনের কাছে সমস্ত ব্যাখ্যা বিবেচনা দিবেন, এটা রক্ষা করার মালিক বিচারক বিন্দু। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 26 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার একটি বিচারিক আদালত। যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই দেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে শ্যাবলীতে নিম্নবিত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সেখানেই তিনি বলেন, এই হামলায় দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অর্জন মেনে নিতে না পেরে হামলাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দেশকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই উল্লেখ করেন তিনি। বলেন, সারা দেশে পাড়া মহল্লায় থানা ওয়ার্ডে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই অনুষ্ঠানে বস্ত্র এবং পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা দেশের উন্নয়ন মানতে পারেনি তারা বেছে বেছে দেশের বড় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আপনার বিরুদ্ধে মামলা পরিচালনা হচ্ছে। বাংলাদেশের মানুষ আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই। কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতির দুর্যোগে শেখ হাসিনাই বঙ্গবন্ধুর কন্যাই আমাদের বিশ্বস্ত ঠিকানা। এই যে লোক চলে আসা, এরা ঢাকা ঠিক বাইরের পেরিফেরিতে থেকে ওই এক জায়গা থেকে যারা যেদিক থেকে আসছে এবং সমস্ত বাইরের দেশ থেকে এই শিবির জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সঙ্গে তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা মা ভাই বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা নিচ্ছি, সেই স্বাধীনতা তো বেফল হতে পারবে না। হয়তো আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্ব চলবে, আমি সবসময় সেটাই চেয়েছি এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ পুরো ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এই ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। আবারও বললাম যে আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলে মানুষ পেয়েছে, কুফলে মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা।
এবং মানুষজন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। জয় বাংলা, জয় বাংলা। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে বর্তমানে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কি অবস্থা, তাদের উপর কেমন ধরনের নির্যাতন চালানো হয়েছে এবং তারা সশস্ত্র বাহিনীর হাতে কেমন নির্যাতিত হয়েছে। দর্শক, তারা কি শেষ পর্যন্ত তাদের দাবি তারা মেনে নিয়েছেন কিনা? দর্শক, আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।